নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই বিজেপি এই হারের পিছনে প্রধান কারণগুলো কি, সেইগুলো কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে কেন এই রকম হার হলো বিজেপি, সেখানে রাজনৈতিকভাবে কি কি আছে এবং তৃণমূলের যে সাকসেসফুল স্টোরি এর পিছনেও বা কী রহস্য লুকিয়ে আছে। তৃণমূল বিপুল আসনের ব্যবধানে এই যে তৃণমূল জয়যুক্ত হলো এবারে 2024 নির্বাচন, এর আসল রহস্য কোথায় লুকিয়ে আছে এইটা কি একবার ভেবে দেখেছেন কেউ? অনেকে অনেক রকম কথা বলছেন ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা সেটা দেখি যে সেখানে যেমন বিজেপির যেমন বেশ কিছু দুর্বলতা আছে, তেমন পাশাপাশি তৃণমূলের কিছু সাকসেস স্টোরি আছে। এবং তৃণমূলের সেই সাকসেস স্টোরিটা কি, এবং তৃণমূলের ওপরে মানুষের এই আস্থাটা, কোন মানুষ এই আস্থা অর্পণ করলেন এবং কারা তৃণমূলকে এত বিপুল আসনে জয়যুক্ত করলেন। অনেকে অনেক রকম বলছেন, আমাদের ব্যাখ্যাটা একদম একটু ভিন্ন ধর্মী, একটু অন্য ধরনের বিষয় নিয়েই এই আলোচনাটা। প্রথমত আমি সাংগঠনিক দিক থেকে যদি যাই, সেই দিক থেকে যদি প্রথমে যাই, তাহলে আমি যেটা লক্ষ্য করছি যে সাংগঠনিক দুর্বলতা বিজেপির একটা প্রধান কারণ। তার কারণ হচ্ছে, দেখুন, প্রতিটা পাড়ায় পাড়ায় যে সংগঠন গড়ার কথা সেইটা কিন্তু বিজেপির মধ্যে নেই বা ছিল না। সেই সংগঠন, বুথ লেভেলের যে সংগঠন, এটা বহুবার আমরা বলেছি যে সেটা কিন্তু নেই। নির্বাচন এলেই কিছু বিজেপি কর্মী এবং নেতাদের লক্ষ্য করা যায়, তারা ছোটাছুটি করছে ইত্যাদি, এইসব ব্যাপারটা হয়। কিন্তু যে 365 দিন মানুষের পাশে থেকে একটা যে সংগঠন তৈরি করা, মানুষের সঙ্গে পরিচিত হওয়া, এলাকার বিজেপি নেতৃত্ব হোক যেটা পরিচিত হওয়া, এটা সিপিএমের ক্ষেত্রেও আগে যেটা ছিল এখন সেটা নেই, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সেইটা আছে। তারা ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবে তারা কিন্তু মানুষের সঙ্গে, মানুষ একটা যদি কোনো বিপদে পড়ে, যদি সেখানে পরিচিত বিজেপির কোনো মুখ থাকে বা পরিচিত নেতা থাকে, তাহলে মানুষ সেখানে যেতেই পারে। এবং যেটা না থাকার কারণে কি হচ্ছে, মানুষ চলে যাচ্ছে যেখানে তৃণমূলের কাছে, এটা স্বাভাবিক। সিপিএমেরও নেই, এই একটা সংগঠন যে প্রবলেমটা এখানে বড় বিষয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করার যে মানসিকতা, সেইটাকে ঠিক করতে হবে। আমি লক্ষ্য করেছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন, আপনার পাড়ার কথা, আপনার এলাকার কথাটাকে খুব ভাবুন। আপনার এলাকায় ধরুন যে পঞ্চায়েতে যিনি মেম্বার বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন প্রার্থী, বা পৌরসভায় যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন, তাকে নির্বাচনের পরে হেরে যাওয়ার তাকে কি আপনি আর কোনো দিন দেখেছেন? আপনার পাশে সে কি এসেছে, বা আপনার পাড়ায় এসে সে কি কোনো মিটিং করেছে, বা আপনার কোনো সমস্যা তার কাছে জন্য আপনি তার কাছে গিয়েছেন? না, যাননি। তার কারণ আপনি তো তাকে চেনেনই না। তাকে তো কোনো একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে এবং তিনি প্রার্থী হয়েছেন, তিনি জিততে পারেননি। এমনকি জেতার পরে যে ফ্লেক্সগুলো বা দেয়াল লেখানগুলো যেগুলো মুছে দেওয়া উচিত, সেইটুকু সংস্কৃতি বোধও কিন্তু বিজেপির এই যে সমস্ত প্রার্থী যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে ছিল না। সেই ফ্লেক্সগুলো বছরের পর বছর ওই ঝুলেছিল। এই যদি হয়, তাহলে বিজেপি কিভাবে তারা এই নির্বাচনে লড়াই করে জিতবে এই আশা করতে পারে? সম্ভব না। এবারে দ্বিতীয় যেটা আমরা খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে, দেখুন, বিজেপি সংখ্যালঘু মানুষের উপরে যে আস্থা, সেই আস্থাটা সেইভাবে কিন্তু করতে পারেনি। এই যে নেতারা যেভাবে কথাবার্তা বলেন, যে পোলারাইজেশন করার যে ব্যাপারটা, আরে তৃণমূল যাই করুক, সিপিএম যাই করুক, বিজেপি তার নিজস্ব আদর্শ, নিজস্ব নীতি, এইটা নিয়ে তো কাজ করবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে সংখ্যালঘু মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নেবে কেন, এইটা নিয়ে তো চর্চা হওয়া উচিত।
সংখ্যালঘু মানুষ তো বিজেপিকে ভোট দেবে সেইরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আমাদের এটা তো সংখ্যালঘু মানুষকে বাদ দিয়ে ভোটটা হয় না। অর্থাৎ সংখ্যালঘু মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কেন এখনও বিজেপির এই খামতিটা রয়েছে আমি সেটা বুঝতে পারি না। দ্বিতীয় হচ্ছে যে তৃণমূল যে রাজনৈতিক প্রচারটা করে, তৃণমূলের যে রাজনৈতিক প্রচার আছে সেই রাজনৈতিক প্রচারের পাল্টা যে প্রচার এইবারে লোকসভা নির্বাচনে কিন্তু সেটা দিতে পারেনি। বিজেপি কিন্তু সেটা দিতে পারেনি। দেখুন, একটা দল, রাজনৈতিক দল, কোনো নেতা বা নেত্রী যখন মঞ্চে কোনো ভাষণ দেবেন তখন তিনি তো যথেষ্ট দায়িত্ব জ্ঞান সম্পন্ন হবেন এবং তিনি যে কোনো ভাষণ, যে কোনো শব্দ, প্রত্যেকটা শব্দ চয়নকে তাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। যিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বা এই ধরনের কথা যদি কেউ যদি বলে থাকেন তাহলে সেটা তো তিনি গরিত অপরাধ করেছেন। তাহলে এবং সেইটাই তো একেবারে বড় অস্ত্র তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে সে কী ধরনের দায়িত্ব সম্পন্ন নেতা বা নেত্রী যিনি এই ধরনের কথা বলছেন? বিজেপির এই জায়গাটাতে সংশোধিত হওয়ার দরকার আছে। একইভাবে আমরা দেখেছি বিজেপির নেতা কর্মীদের অভাব আছে, আদর্শগত দিক থেকে অভাব আছে, তবুও এখন অনেকটা শিক্ষিত, মার্জিত অনেক ছেলে অনেক এগিয়ে এসেছে বিজেপি করার জন্য এবং তাদেরকে দেখা গেছে আগে বিজেপি আমি করি এইরকম বলার মতো কেউ কিন্তু প্রকাশ্যে ছিল না। এখন তো দেখা যাচ্ছে পাড়ার মোড়ে মোড়ে কিছু জটলা হয়, সেখানে বিজেপির কিছু পক্ষ থাকে, তৃণমূলের কিছু পক্ষ থাকে, সিপিএমের কিছু পক্ষ থাকে, এরকম একটা পক্ষ হয়েছে। আগে তো সেটাও ছিল না, আগে লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা করতে হতো, এরকম একটা বিষয় ছিল। এবং সেরকম একটা অবস্থার থেকেও এবারে আমরা যেটা দেখলাম বিজেপি যে প্রার্থী নির্বাচন করা হয়েছে, যে প্রার্থীদের বিজেপি দলের পক্ষ থেকে সঠিক নয়, অসম্ভব ভুল ছিল, অসম্ভবতম ভুল ছিল। আমি বারাসাত প্রার্থীর কথা বলব, মারাত্মক রকম ভুল ছিল, যার নামে এত বড় এলিগেশন। আমি সেরকম প্রার্থী দেবো কেন? এটা হাই ভোল্টেজ একটা কেন্দ্র, কাকুলি ঘোষ দস্তিদারের মতন একজন প্রার্থী, তার পাশে এটা দেওয়া যায়? নিশ্চিতভাবে কাকুলি ঘোষ দস্তিদার অনেক কাজ করেছেন, সেটা তাদের বোঝা উচিত ছিল যে এরকম একজন প্রার্থীর সঙ্গে লড়াই করাটা ওই রকম না। গণতন্ত্রে লড়াইটা অবশ্যই যোগ্য সম্পন্ন ব্যক্তির সঙ্গে যোগ্য সম্পন্ন ব্যক্তির লড়াই হবে, কিন্তু কাকুলি দেবী যে ধরনের, এখানে তো কাকুলি দেবীকে সঙ্গে যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেটা তো এক কথায় খুবই মানে সেই অর্থে দাঁড়ায় না ব্যাপারটা। এটা কীভাবে সেটা সম্ভব? দ্বিতীয় হচ্ছে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে নিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া, এটা তো সঠিক ছিল না সিদ্ধান্ত। এবং যেখানে খুশি যে ধরনের প্রার্থী দিই, এবং একটা জিনিস লক্ষ্য করুন, যে প্রার্থীকে দেওয়া আছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, যেখানে অভিজিৎ দাসকে দেওয়া হলো, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিজিৎ দাসকে যে প্রার্থী করা হলো, সেই অভিজিৎ দাস তার প্রচারের ব্যাপারটা ছিলই না। রাজনীতির ক্ষেত্রে কোনো কেন্দ্রকে দুর্বল ভাবা যাবে না, রাজনীতির ক্ষেত্রে কোনো প্রার্থীকে দুর্বল ভাবা যাবে না এবং তাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল। একই ভুল কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছে অধীর চৌধুরীর কেন্দ্রে। অধীর চৌধুরীকে সেভাবে সাপোর্ট দেওয়া হয়নি, কিন্তু তৃণমূলের বিষয়টা ছিল উল্টো। তৃণমূলের একদম গ্রাসরুটের কর্মীরা তারা যেভাবে লেবার দিয়েছে এবারে, এটা বিজেপির দেখে শেখা উচিত, এটা সিপিএমের দেখে শেখা উচিত। সিপিএম বড় বড় লেকচার, বড় বড় কথা বলবে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর টিভির পর্দায় বেশ কিছু বক্তা এখন তৈরি হয়েছে, কিন্তু গ্রাসরুটে নেমে ওই রেড ভলেন্টিয়ার একবার কিছু কাজ করেছিল, নো ডাউট সেটা ঠিক, কিন্তু গ্রাসরুটে কোথায়? আজকে ধরুন সাপোজ আপনার পাড়াতে সিপিএমের এমন কেউ নেতা আছে যার কাছে গিয়ে আপনি আপনার একটা অভিযোগ বা আপনার একটা সমস্যার কথা বলে সেখান থেকে সমাধান করবেন? আপনার পাড়ায় এমন কোনো একজন নেতা আছেন যে বিজেপির, যিনি যার কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথাটা বলবেন? আপনি হয়তো মানসিকভাবে বিজেপিকে পছন্দ করেন, তাহলে আপনি প্রথমেই যেটা চেষ্টা করবেন যে বিজেপির যিনি প্রতিনিধি সেখানে আছেন তার কাছে যাওয়া,
এবং গিয়ে তার কাছে গিয়ে আপনার কথাটা বলার চেষ্টা করবেন, আবার তার সমস্যাটা বলবেন এবং তিনি সেটা সমাধান। সেরকম কি আপনার পাড়ায় কেউ আছে? আপনার পাড়ায় কি বিজেপির একটা পার্টি অফিস আছে? আপনার পাড়ার মধ্যে এটা হচ্ছে একদম মানে মাইক্রো লেভেলে, যদি একদম গ্রাস রুটে একটা প্রান্তিক পর্যায়ে যদি যতক্ষণ না পর্যন্ত সংগঠন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না। এবং তার জন্য এইটা নেই বলে এবারের লোকসভা কেন্দ্রে এজেন্সিকে দিয়ে বিভিন্ন বোর্ড লাগাতে দেখা গেছে বিজেপি প্রার্থীদের, এবং এই এজেন্সিকে দিয়ে প্রচার করানোর চেষ্টা করা হয়েছে। হয় না, সম্ভব নয়, রাজনীতিতে এগুলো হয় না, রাজনীতিতে এগুলো করা যায় না, কর্মীর দরকার হয়। বুথ লেভেল পর্যন্ত যে কর্মী একটা সংগঠন, সেইটা আগের দরকার ছিল। মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন, আমি মুকুলদার সঙ্গে খুব ভালোভাবে দেখেছি এবং প্রত্যক্ষ করেছি। তিনি কিন্তু তার একটাই কর্মসূচি ছিল যে বুথ পর্যায়ের সমস্ত কিন্তু আমাদের কর্মী থাকবে, এবং বুথ পর্যায়ে কর্মী তিনি করার জন্যে, যে সংগঠনটা করার জন্য তিনি ভীষণভাবে চেষ্টা করেছিলেন। শুভেন্দু অধিকারী এই জায়গায় একটা বড় ব্যর্থতা, আমি একদম পরিষ্কার বলব, সুকান্ত মজুমদারের এখানে বড় ব্যর্থতা, দিলীপ ঘোষের এখানে বড় ব্যর্থতা। তারা কিন্তু এই বুথ পর্যায়ে যে সদস্য কর্মী তৈরি করার যে বিষয়টা, সেইটার উপর তারা গুরুত্ব দেয়নি। তারা সভা সমিতি করেছে। লক্ষ্য করার বিষয়, যেখানে স্ট্রিট কর্নার একটা ভীষণ বড় বিষয়, মানুষ শুনছে কি শুনছে না সেটা পরে, কিন্তু সেটা একটা বিষয়। দ্বিতীয়ত, এবারে মহিলাদের একটা বড় ভোট সেটা তৃণমূলে গিয়েছে। কারণটা হচ্ছে এই 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, এই যে প্রকল্প। বিজেপি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে তারা বলেছে 3000 টাকা তারা দেবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার প্রচারটা সেই অর্থে করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই প্রান্ত থেকে ও প্রান্তে প্রায় 3 মাস ধরে তিনি বাড়ির বাইরে থেকে তিনি যেভাবে প্রচার করেছেন, একাই প্রচার করেছেন, সেই প্রচার লোক নেই তার, তিনি যে রোড শো করছেন তেমন লোকও নেই, কিন্তু দমার পাত্রী নয়। আমরা একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যখন বামপন্থীদের সঙ্গে লড়াই করছে, দমার পাত্রী নয়। এই তো নেত্রী হবে, এই তো নেতা হবে, যার মধ্যে তো এই একদম গ্রাসরুট থেকে তিনি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে এই যে তার যে গ্রাসরুট থেকে উঠে আসার যে বিষয়টা রাজনীতি, সেইটাই আজকে যারা এই বিজেপিতে যারা আছেন, যারা রাজনীতিটা করছেন, তারা কি এই গ্রাসরুটের ব্যাপারটা কখনো ভেবেছেন যে সাধারণ মানুষের সঙ্গে আমি কীভাবে মিশব? একটা অহংবোধ, একটু বড় হয়ে গেলে একটা অহংবোধ সেটা কাজ করে। আমি লক্ষ্য করে দেখেছি অনেক বিজেপির অনেক নেতাদের, আমি অনেক লক্ষ্য করেছি যারা একটু জায়গা পেয়েছে, একটু পথ পেয়েছে, তাদের সঙ্গে কথা বলতে গেলে কেমন একটা কথা, তাদের ভাব ইত্যাদি। আরে রাজনীতিতে ওগুলো চলে না বাবু। রাজনীতির জিনিসটা অন্যরকম। রাজনীতি হচ্ছে যত বেশি নমনীয়, যে নেতা যত বেশি নমনীয় হতে পারবে, যে নেতা যত সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে, ততই রাজনীতি ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই করার চেষ্টা করেছেন। কী করেছে? এটা দেখে শেখা উচিত ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দুয়ারে রেশন, মমতা বলছে দুয়ারে সরকার, মানুষের কাছে পৌঁছে যাও, বার্তাটা দিচ্ছে মানুষের কাছে পৌঁছাও। ওই পার্টি অফিসে বসে রাজনীতি হবে না, ক্যারাম বোর্ড খেলে রাজনীতি হবে না, মঞ্চে শুধু বক্তব্য দিলে হবে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শুধু হবে না, ইউটিউবে শুধু বড় বড় ভিডিও ছাড়লে হবে না। ইউটিউবে যে সমস্ত ভিডিও ছাড়া যে সমস্ত করা হচ্ছে, সেগুলো কি বাড়ির এই যারা মহিলা তারা দেখেন না? তাহলে এই যে বাড়ির মহিলাদের কাছে যে তাদের বার্তাটা পৌঁছে দেওয়ার যে বিষয়টা, সেইটা কিভাবে হবে? সেই মহিলা যে নেতৃত্ব, তাদের মাধ্যমেই সেইটা পৌঁছে দেওয়ার উচিত ছিল। অর্থাৎ এই জায়গাটা বিজেপি চরমতম ব্যর্থ। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে 2 বছর সামনে রয়েছে, 2 বছরও এখনও নেই। তো এই যে সময়ের মধ্যে বিজেপি কি এই জায়গা, তাদের সংগঠনের জায়গাটাকে তৈরি করতে পারবে? এই যে বিজেপির এই যে বড় খামতি,
এই খামতির জন্যেই কিন্তু আজকে এত বড় বিপর্যয়। এবং এটা দেখে যদি না শেখে তাহলে বলার কিছু নেই। তার কারণ হচ্ছে রাজনীতিতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটা এসেছে, বিজেপির সেই অর্থে কোনো নেতা সেইভাবে শুভেন্দু অধিকারের লড়াইটা করছে, কিন্তু গ্রাসরুটে কি তিনি সেইভাবে লড়াইটা করছে? তিনি কি পাচ্ছেন? দ্বিতীয়ত আরেকটা বিষয় কিন্তু খুব মারাত্মক, আমি জানি না এসব হয় কি না আমি জানি না, তবে কানে আসে, শুনি, তার কোনো আমার কাছে কোনো প্রমাণ নেই, যার ফলে এগুলো বলাও ঠিক কিনা আমি জানি না, তবু যেগুলো শুনি সেগুলো বলি, যে প্রার্থী নাকি পয়সা দিয়ে প্রার্থী পদ নাকি কেনা হয়। এই জিনিস যদি, এই কালচারটা যদি চলে, সেটা খুব খারাপ। দ্বিতীয় আরেকটা কথা আমি শেষ করব, আরেকটা কথা যেটা আপনাদের বলবো, যেটা দেখুন, বাঙালির মন অন্য, বাঙালির সংস্কৃতি আলাদা, বাঙালির বা ভাবনা আলাদা, এটা কিন্তু বুঝতে হবে। বাঙালির ভাবনা মানে কথায় কথায় জয় শ্রীরাম বললাম, তাতে কিন্তু বাঙালি, এটা কিন্তু বাঙালির কালচারের মধ্যে পড়ে না। কপালে একটা তিলক দিয়ে দিলাম, চন্দনের তিলক বা কিছু একটা দিয়ে দিলাম, এটা বাঙালি কোনো দিন এই কালচারের মধ্যে কিন্তু বাঙালি আসেনি। সেটা আপনি ব্যক্তিগতভাবে আপনার পছন্দ, আপনি জয় শ্রীরাম বলতেই পারেন, আপনি তিলকও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু এই জয় শ্রীরাম দিয়ে, ধ্বনি দিয়ে বাঙালিকে কিন্তু কাছে টানা যাবে না। বরং বাঙালি অনেক বেশি নেতাজিকে পছন্দ করে। রামকে বাঙালি দেবতার আসনে রেখেছে, সেটা তার দেবতার আসনে, যেটা হচ্ছে তার ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা সে যখন তখন সেই রাস্তাঘাটে রামের স্লোগান দেওয়া ইত্যাদি, সেইটাকে বাঙালি অতটা পছন্দ করে না। কিন্তু বাঙালি অনেক বেশি পছন্দ করে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, এদের আদর্শ, এদের নীতি, এই সব বিষয়গুলো অনেক বেশি পছন্দ করে। অতএব এই জায়গাগুলো বোঝার দরকার আছে যে সংস্কৃতি, বাঙালি কৃষ্টি সংস্কৃতি, বিভিন্ন সাহিত্য সভা বাঙালি পছন্দ করে, বাঙালি কবিতা পছন্দ করে, বাঙালি সাহিত্য পছন্দ করে, বাঙালি বিভিন্ন নাটক পছন্দ করে। বাঙালি এই যে বাঙালির মননকে এইভাবে তুলে আনা, বাঙালির যে সংস্কৃতির মধ্যে ঢুকে গিয়ে বাঙালির মনটাকে জয় করে নেওয়া, এই নেতৃত্বটা কোথায়? সেই নেতৃত্ব যতদিন না এই বিজেপির মধ্যে সংগঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত বিজেপি এই রাজ্যে বিন্দুমাত্র জায়গা পাবে বলে মনে হয় না। ওই যে বলছেন অনেকে যে 100টা আমরা বিধানসভা আসনে এগিয়ে আছি, ভুল কথা। হয়তো 100টা আসনে আপনারা সংখ্যায় এগিয়ে আছেন, কিন্তু মানুষের মনের ভিতরে কি ঢুকতে পেরেছেন? এবারে মানুষ তো উজাড় করে আপনাদের ভোট দিয়েছে, কিন্তু সব মানুষকে দিয়েছে? সেই যে মানুষগুলো দিলেন না ভোট, সেই মানুষগুলোর কাছে কি আপনারা পৌঁছে যেতে পেরেছেন? আপনাদের নিজের দুর্বলতার কথা ভাববেন না। এইটা হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবে লড়াই করতে হলে ব্যক্তিগত বিদ্বেষ থেকে সরে গিয়ে রাজনৈতিকভাবে লড়াইটার দিকে নজর দিতে হয়। বিজেপি অনেকেই ব্যক্তিগত বিষয়ের দিকে কিন্তু চলে যান এবং রাজনৈতিকভাবে লড়াইটা করেন না। গণতান্ত্রিক দেশে একটা শক্তিশালী বিরোধী থাকা দরকার, সেটা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যেই হোক, শক্তিশালী বিরোধী যদি থাকে তাহলে সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার পক্ষেরও অনেক সুবিধা হয়। যেমন এবারে কিন্তু কেন্দ্রে যে বিজেপি সরকার, যে এনডিএ জোট, তাদের যে সরকার গঠন হবে, সেখানে কিন্তু এইবারে এই শক্তিশালী একটা বিরোধী থাকার ফলে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু তারা পারবে না। অতএব গণতন্ত্রে কিন্তু এটা একটা বড় বিষয়। অর্থাৎ গণতন্ত্রটাকে যদি আপনারা বোঝেন, রাজনীতিটাকে যদি বোঝেন, তাহলে কিন্তু এই বিষয়টা করা খুবই জরুরি। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানাবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।